বলবেন সঞ্জিতা আমাদের সঙ্গে আছেন। আমি এই পুরো ঘটনাটা প্রত্যক্ষ করেছি টেলিভিশনের পর্দায় এবং আপনাদের বিভিন্ন খবরের মাধ্যমে পুরো ঘটনাটা সম্বন্ধেই আমি প্রত্যক্ষ করেছি। দেখুন, এই বিষয়ে আমি কয়েকটা জিনিস যেটা আপনি মানে ওভারলুক করে গেছেন, আমার মনে হয় সেটা বলা উচিত ছিল। পুলিশ ধরেছে 30 জন সাসপেক্টেড, বেশিরভাগই অ্যারেস্টেড, এবং একজন আসামি সে পুলিশকে ধাক্কা দিয়ে তার রিভলভার নিয়ে যখন পালানোর চেষ্টা করেছিল, শুধু পালানো নয়, পুলিশের দিকে যখন গুলি চালিয়েছিল ঘটনার পুনর্নির্মাণ করার সময়, পুলিশ তাকে এনকাউন্টার করতে বাধ্য হয়েছে এবং তাকে মেরেও দিয়েছে। এটাই দুটো জিনিস প্রমাণ হয়। আমি যেটা মনে করি যে মুখ্যমন্ত্রী যে বলেছিলেন যে ধর্ষকদের শাস্তি সকালে ধরবো বিকেলে খরচ করব, হয়তো সেই দিকে দেখিয়ে দিল বাংলা পুলিশ। এবং দেখুন, সে ঠিক করেছে কি ভুল করেছে তার সিসিটিভি ফুটেজ আছে এনকাউন্টারে, যে সত্যি পুলিশের গুলি বন্দুক ছিনিয়ে নিয়েছিল কিনা এগুলো পরের প্রশ্ন। কিন্তু এইটা এখন সত্যিকারের আজকে সোশ্যাল মিডিয়ার যুগে দৃষ্টান্ত শুধু নয়, আজকে সেই পুলিশ সুপার হিরো। এবং আমি আপনাকে বলছি, হয়তো ধর্ষণ বন্ধ করা সম্ভব হবে না, কিন্তু এরকম শাস্তি ধর্ষণ করলে ভবিষ্যতেও যে হতে পারে সেইটা কিন্তু আজকে রাজ্য সরকার তথা পুলিশ করে দেখিয়ে দিল। এটা একটা পার্ট। নেক্সট পার্ট, এবার আমি যদি বলি, মুখ্যমন্ত্রীর কয়েকটা কথা আমার হৃদয় ছুঁয়ে গেছে। মুখ্যমন্ত্রী আমি দেখলাম তিনি শনিবার গেছিলেন এবং তিনি গিয়ে বললেন নির্যাতিতার পরিবারের সঙ্গে তার কথা হয়েছে। নির্যাতিতার বাবা তাকে একটি অনুরোধ করেছিলেন যে আমার মেয়ে তো আর ফিরে আসবে না, আপনি এখানে একটা পুলিশের একটা ক্যাম্প বসান। তো তড়িঘড়ি মনে হয় 48 ঘন্টার মধ্যে সেই পুলিশের ক্যাম্প সূর্যপুর ফাঁড়িতে, আপনারা জানেন সূর্যপুর বলে একটি জায়গা রয়েছে যেই এলাকায় ঘটনাটা বারুইপুর সাব ডিভিশনের আন্ডারে, সেইখানে তড়িঘড়ি ক্যাম্প বসেছে। শুধু তাই নয়, নির্যাতিতার পরিবারকে সুরক্ষা দেওয়ার জন্য তিনি পুলিশকে স্পেশালভাবে নির্দেশ দিয়েছেন এবং নির্যাতিতার বাড়ির সামনের মোড় থেকে শুরু করে ওই ক্যাম্প অবধি এবং ক্যাম্প থেকে বারুইপুর থানা অবধি পুরো অঞ্চলটা সিসিটিভি ফুটেজে মানে সিসিটিভিতে ঘিরে ফেলা হয়েছে। আর নির্যাতিতার পরিবার যাতে সুরক্ষা পায়, যাতে কোনো রকম কোনো গণ্ডগোল না হয়, সেই জন্য স্পেশালভাবে ডিএসপি এসপিকে মুখ্যমন্ত্রী নিজে থেকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি আমরা আরও একটা জিনিস দেখেছি যে মব লিঞ্চিং, যেটা আপনি যেটা বললেন মব লিঞ্চিং অত্যন্ত দুঃখজনক, সেটাও ওই বারুইপুরেই হয়েছে। মব লিঞ্চিংয়ের ঘটনাতেও কিন্তু রাজ্য সরকারকে কড়া হাতে ব্যবস্থা নেওয়ার কথা পুলিশ প্রশাসন, রাজ্য সরকারের তরফে মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন পুলিশ প্রশাসনকে যে কড়া হাতে ব্যবস্থা নিতে হবে। এবং শুধু তাই নয়, ইন্দ্রজিতের পরিবারকে 25 লক্ষ টাকা, তার দাদাকে ওই সূর্যপুর ফাঁড়িতে একটা চাকরি দেওয়া হয়েছে, সিভিকের একটা চাকরি দেওয়া হয়েছে, এবং তার বাবার এবং তার মায়ের বার্ধক্য ভাতা চালু করা হয়েছে, এবং তার পরিবার আর কি সুযোগ সুবিধা পেতে পারে সেটা বিশেষভাবে বিডিওকে দেখার জন্য মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তো আমি এটা রিলেট করতে পারি। দেখুন, আজকে এটা যদি রাজনীতির বিচার হতো তাহলে আপনি বলতে পারতেন যে এই পাইয়ে দেওয়ার রাজনীতি তো তৃণমূলও করতো, কিন্তু দেখুন সরকারকে তো দাঁড়াতে হবে পাশে, সেটা ঠিক আছে, কিন্তু মুখ্যমন্ত্রী আজকে যেভাবে আজকে নির্যাতিতার পরিবারের দাবি মেনে তিনি একটা সূর্যপুরে ফাঁড়ি করে দিলেন, আবার মব লিঞ্চিংয়ের ঘটনায় সেই পরিবারের পাশে দাঁড়ালেন এবং তিনি বললেন একটা কথা অত্যন্ত ভালো লেগেছে যে যারা ভবিষ্যতে রেল লাইন উপড়াতে যাবে, থানায় আগুন দেবে, বিডিও অফিস ভাঙচুর করতে যাবে, বাস ভাঙতে যাবে, ট্রেনে কলাপাতা ফেলে ট্রেন আটকাতে যাবে, অথবা পুলিশের গায়ে হাত দেবে, তাদেরকে কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই তাদেরকে আপনারা অ্যারেস্ট করবেন, যে থানাই হোক না কেন আপনারা অ্যারেস্ট করবেন এবং যা যা আইনের আওতায় আনা যায় আইনের আওতায় এনে তার বিচার প্রক্রিয়া শুরু করবেন। আমি মনে করি যে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন এটা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য রাজ্যে অনেক বড় বার্তা হতে চলেছে বলে আমার বিশ্বাস।
সুমিতা, কতটা ভয়ঙ্কর এক নৃশংস বা নাবালিকা ধর্ষণ খুনের ঘটনা, এবং তারপর একজন নির্দোষ নিরপরাধ, যাকে বারবার বলা হচ্ছে যে তিনি নির্দোষ, তারপরেও তাকে জেনে বুঝে তার নাম পরিচয় দেখে, তার পদবি দেখে তাকে পিটিয়ে মারা ঘটনা ঘটলো, এমনটাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরাসরি দাবি করছেন। না, করবেই তো। এই ঘটনার সঙ্গে শামশেরগঞ্জের ঘটনার আমি সম্পূর্ণ যোগ পাচ্ছি। যারা এগুলো করেছে তাদের, মুখ্যমন্ত্রী তো বলছে কাস্টডি ট্রায়াল, আমি বলবো আজীবন কারাবাস হওয়া উচিত। কেন করবে? নাম পরিচয় দেখে। ওরা হিন্দু, ওরা মুসলিম, ঠিক আছে, এইটা দেখে যেখানে এই ধরনের অত্যাচার করা হচ্ছে। তাহলে কি সঙ্গে কাশ্মীরের মতো চলে গেল পর্যায়ে, যে একেবারে ধর্মীয় একদম যারা এগুলো করছে সম্পূর্ণ কঠোর হাতে শাস্তি দিতে হবে এবং বন্ধ করতে হবে। বাম নেতা তাহলে জঙ্গিদের থেকে তো কোনো আলাদা মনে হচ্ছে না। না, ওটাই তো মানসিকতা। 27টা ধারা দেওয়া হয়েছে আজকে বাম নেতার বিরুদ্ধে। কত বড় বাম নেতা, মানুষকে তারা কি উস্কানি দেওয়ার জন্য এগুলো করেছে? সরকার আজকে প্রতিটা কাজ করে দিয়ে গেছে। সরকার আজকে নির্যাতিতার পাশে দাঁড়িয়েছে। লাহেকালি আর জঙ্গির মধ্যে কোনো তফাৎ নেই না, সেরকমই দেখতে পাচ্ছি আমি, এবং এই লাহেকালি এর আগেও এরকম ঘটনা ঘটিয়েছে, 2টো FIR আছে লাহেকালির নামে এর আগেও। সুতরাং তখন CPM জমানা ছিল বা তৃণমূল জমানা, CPM জমানায়ও রাজনীতি করতো না, তৃণমূল জমানা ছিল, যদিও তৃণমূল সেইভাবে ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে ভাবেনি। লাহেকালির মতো লোকের নামে FIR আছে, গ্রেপ্তার হতে পারতো। কিন্তু আলটিমেটলি অনেক শক্ত মুখ্যমন্ত্রী, এবং পুলিশ এখানে ছেড়ে কথা বলবে না। পুলিশ যেটা ব্যবস্থা নেওয়ার নিয়েছে। কিন্তু আপনার কথার পিছনেও আমি আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে প্রভাস মণ্ডলকে এনকাউন্টার করে মারা হলো, সেখানে সরাসরি একজন সেই ভিডিও লিঙ্কটা যে দিয়েছিল, বা এই পুরো ঘটনার সঙ্গে দেখা যাচ্ছে বারুইপুরের একটি বিজেপি মণ্ডল সভাপতি ওখানে জড়িত। আজকে তাকে পুলিশ খুঁজে পাচ্ছে না, সে কেন বাড়িতে নেই? আমি একটাই কথা বলতে চাই, লায়েক আলী যদি জড়িত থাকে, লায়েক আলী ফাঁসি হোক, গ্রেপ্তার হয়েছে, ফাঁসি হোক, মব লিঞ্চিং এর জন্য এই ঘটনাকে কেন্দ্র করে। যারা ধর্ষিত ধর্ষণের কেসে গেছেন, একটা লোক এনকাউন্টার করে মরেছে, বাকিদেরও এনকাউন্টার করুক, ফাঁসি হোক, যা খুশি হোক, ফাঁসির একদম সর্বোচ্চ সাজা হোক। কিন্তু যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে যদি কেউ ইন্ধন জুগিয়ে থাকে, যদি কেউ থাকে সাসপেক্টেড, তাহলে তাকে সাসপেক্টেড আওতায় আনা হচ্ছে না কেন? তাহলে কি শাসক দলের জন্য, তাহলে শাসক দলের জন্য আলাদা আইন সেই একই রকম? এইটা যেন না হয়। আইনের শাসন প্রতিষ্ঠা করতে গেলে যদি বিজেপিরও কোনো লোক অন্যায় করে থাকে, আমি বলবো তার এগেনস্টও FIR হোক, তাকেও জেলে ঢোকাও, তবেই বুঝবো মুখ্যমন্ত্রী প্রকৃত শাসন ব্যবস্থা এবং প্রকৃত আইনের শাসন রাজ্যে প্রতিষ্ঠা করতে পারে।